ছিল when pressure is not constant। ধরো একটা বেলুনে আমি চাপ দিয়ে গ্যাসটাকে বের করছি, যেখানে বেলুনের মুখটা থাকে সেখানে তো একটু হলেও ফাঁকা থাকে, সেটার মধ্যে চাপ দিয়ে বের করছি, অটোমেটিক্যালি যেটা বেরোয় সেটা নয়। তখন প্রেসার কনস্ট্যান্ট রেখে যেটা করছি না, ওখানে গ্রাহামস লতে আর ভ্যারিজ অ্যাজ 1/√m ছিল, আর এটা ইফিউশনের ক্ষেত্রে প্রেসারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে p/√m। ইফিউশন মানে ডিফিউশন বাই অ্যাপ্লাইং প্রেসার, এটা মাথায় রাখবে। ইফিউশন মানে হলো, আমি বলি ইফিউশন মানে হলো, ইফিউশন অ্যাকচুয়ালি হলো ডিফিউশন বাই অ্যাপ্লাইং প্রেসার। ওখানে ডিফিউশনে প্রেসার কনস্ট্যান্ট থাকে, কিন্তু ইফিউশনে প্রেসার কনস্ট্যান্ট থাকে না। এই ইফিউশন কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অ্যাটমোলিসিস করা হয়। কীরকম অ্যাটমোলিসিস? আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একটা কন্টেনার আর একটা কন্টেনারের সঙ্গে যদি ধরো জোড়া আছে, এখানে স্টপ কক লাগানো আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে ডয়টেরিয়ামও আছে। এর মলিকুলার মাস 4, এর মলিকুলার মাস 2। তাহলে ডিফিউশন কার ভালো হবে? এটার। বা প্রেসার অ্যাপ্লাই করলাম, হাইড্রোজেনটা এদিক থেকে স্টপ কক খুলে দিলাম, হাইড্রোজেনটা এদিকে চলে আসবে। যেটা ডিফিউশন রেটটা বেশি সেটা আগে ডিফিউশন হবে, যেটা হালকা তার ডিফিউশন বেশি হবে। ফলে এই পাত্রে D2 পাওয়া যাবে না তা নয়, এখানে H2 বেশি থাকবে, D2 কম থাকবে। এই পাত্রে D2 বেশি থাকবে, H2 কম থাকবে। এটাতে নিখুঁতভাবে আলাদা করা যায় না, কিন্তু এইভাবে যে পৃথক করার পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাটমোলিসিস। এই প্রসেসটাকে বলা হয় অ্যাটমোলিসিস। ক্লিয়ার? ওকে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। কি পড়লাম আমরা? গ্রাহামস ল অফ ডিফিউশন এবং ইফিউশনটাও পড়ে নিলাম। কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা পড়ব। কাইনেটিক থিওরি অফ গ্যাসে যেটা বলা আছে, গ্যাসের অণুগুলোকে সবসময় একটা বিন্দু ভর কল্পনা করা হয়েছিল। গ্যাসের অণুগুলো সবসময় পয়েন্ট মাস, যেটাকে বলা হয়, গ্যাসের অণুগুলোকে পয়েন্ট মাস হিসাবে কল্পনা করা হয়েছিল। গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে কোলাইড করে, মানে কলিশন করে, মানে সংঘর্ষ করে, এবং প্রত্যেক পরপর দুটো সংঘর্ষের মাঝখানে যে দূরত্বটা, সরলরৈখিক দূরত্বটা যেটা কভার করে, যে লিনিয়ার ডিস্টেন্স কভার করে, সেটাকে মিন ফ্রি পাথ বলা হয়, মুক্ত পথ, ফ্রি পাথ বা মুক্ত পথ বলা হয়। এবং এখানে ধরা হয়েছিল গ্যাস অণুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। মানে গ্যাস যেখানটায় যে পাত্রে রাখা হয়েছে, সেই পাত্রে টোটাল ভলিউমের সাপেক্ষে গ্যাস অণুগুলোর টোটাল ভলিউম নেগলিজিবল ধরা হয়েছিল, এবং গ্যাস অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বল নেই বলে ধরা হয়েছিল। দুটো ভাইটাল পয়েন্ট যার জন্য গ্যাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, সেটা হলো একটা, গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই বলে ধরা হয়েছিল, আর গ্যাস অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরা হয়েছিল। রাইট? আর এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল ফর্ম পাওয়া যায়, পিভি গ্যাসের চাপ এবং আয়তনের যে গুণফল বা প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 1/3। এটা প্রমাণ করা যায়, দরকার নেই যদিও, mn²। m হচ্ছে মাস অফ ইচ গ্যাস মলিকিউল, প্রত্যেকটা গ্যাস মলিকিউলের ভর, মলিকিউল। n ইজ দ্য নাম্বার অফ গ্যাস মলিকিউলস। and c is the RMS velocity। এটা তোমরা বুঝতে পারোনি, এটা আমি বোঝাবো একটু পরেই। RMS velocity, c is the root mean square velocity। এইটা থেকে আমরা এর কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন বের করতে পারি।
কিভাবে? PV is equal to, we can write one টু বাই থ্রি, মানে টু দিয়ে মাল্টিপ্লাই করলাম, n ইন্টু হাফ mc স্কোয়ার। m is the mass, c is the velocity, তাহলে হাফ m v স্কোয়ার যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে হাফ mc স্কোয়ারকেও কাইনেটিক এনার্জি বলা যায়। আর এটা ফর 1 মোল গ্যাস n is equal to na, 1 মোল গ্যাসে নাম্বার অফ মলিকুলটা অ্যাভোগাড্রো নাম্বারের সঙ্গে সমান হবে। তাহলে আমি লিখতে পারি PV is equal to 2/3 na into কাইনেটিক এনার্জি, রাইট। আবার আমরা জানি PV is equal to RT, 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV is equal to RT বসিয়ে দিলাম, RT is equal to 2/3 Na into Ek. That is Ek, এটা 1 মোলের Ek is equal to 3/2 R by Na into T। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে সরি ইকেটা, এটা এই ইকেটা যেটা বেরিয়েছে একটা গ্যাস মলিকুলের মাস নেওয়া হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি অফ 1 গ্যাস মলিকুল ইজ ইকুয়াল টু 3/2 R by Na into T, RT by Na। ফর 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের জন্য Na দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা ফর এ সিঙ্গেল গ্যাস মলিকুল, ফর এ সিঙ্গেল গ্যাস মলিকিউল। তাহলে ফর 1 মোল গ্যাস কি হবে, ইকে ফর 1 মোল গ্যাস, তাহলে এনে দিয়ে মাল্টিপ্লাই হবে 3/2 RT। আর বাই এনে কে বলা হয়, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্মল কে বা কাপ্পাও বলা হয়, এটাকে বলা হয় বোলচম্যান কনস্ট্যান্ট, বোলচম্যান কনস্ট্যান্ট, রাইট। তাহলে ফর এ সিঙ্গেল মলিকুল 3/2 কাপ্পা টি, অ্যান্ড ফর 1 মোল গ্যাস মলিকুল, 1 মোল গ্যাস মলিকুল এই ভ্যালুটা হচ্ছে 3/2 RT। গট ইট? ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট। ওকে, এবার এখানে যে এটা তো বুঝলাম, এখানে যে ভেলোসিটির কথা বলা আছে সেই ভেলোসিটির জায়গাটা আমরা বুঝবো এখন। মুছে দিলাম। একটা হলো একটা RMS ভেলোসিটির কথা বলা হয়, একটা অ্যাভারেজ ভেলোসিটি, একটা অ্যাভারেজ ভেলোসিটি, একটা মোস্ট প্রবাবল ভেলোসিটি। RMS ভেলোসিটি ধরো n1টা গ্যাস মলিকুলের ভেলোসিটি c1, n2 সংখ্যক গ্যাস মলিকুলের ভেলোসিটি c2, n3 সংখ্যক গ্যাস মলিকুলের ভেলোসিটি c3, তাহলে সেখানে অ্যাভারেজ ভেলোসিটি c বার অর এইভাবে লেখা হয় c অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হবে সিম্পল অ্যাভারেজ n1 c1 n2 c2 টোটাল ভেলোসিটি বাই টোটাল মলিকুল n3 c3 and so on by n1 plus n2 plus n3। ঠিক আছে, এটা c অ্যাভারেজ বেরোবে, এটার ভ্যালুটা বেরোয় √8RT বাই পাই এম। মাথায় রাখবে, ক্যালকুলেশনটা করার দরকার নেই, কী করে আসছে না জানলেও চলবে, পরবর্তীকালে পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো। রুট মিন স্কোয়ার ভেলোসিটি CRMS, এটা কি করে বের করা হয়, রুট মিন স্কোয়ার, উল্টো দিক দিয়ে পড়ো, রুট অফ মিন স্কোয়ার। RMS ভেলোসিটি হবে
n1 c1 স্কোয়ার করে দেওয়া হলো, তাহলে তো ভ্যালু অনেক বেড়ে যাবে, তাহলে রুট করতে হবে জন্য n1 এর ভ্যালু, n1টা মলিকুলার ভেলোসিটি c1, ওটাকে স্কোয়ার করে দেওয়া হলো। এটা একটা ম্যাথামেটিক্যাল একটা সি স্কোয়ার বাই n1 প্লাস n2 প্লাস n3। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যা বেরোনোর কথা তার থেকে তো রুট মিন স্কোয়ার ভেলোসিটি অনেক বেশি বেরোবে, স্কোয়ার বের করা আছে, তাই এটাকে রুট ওভার করা হয়। এটা হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, RMS ভেলোসিটি। এটার ভ্যালুটা আসবে রুট ওভার 3RT/m। আর একটা আছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেটাকে CMP দিয়ে লেখা হয়। বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে, বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল যেটা আছে সেখান থেকে গ্যাসের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যে ফর্মুলা আছে সেখান থেকে ডেরিভেটিভ করে ম্যাক্সিমা মিনিমা করে ওটাকে বের করা যায়। এটা ভ্যালু হচ্ছে রুট ওভার 2RT/m। এখানে সব থেকে বেশি ভ্যালুটা বেরোবে, এখানে সব থেকে বেশি ভ্যালু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, এখানে সব থেকে বেশি যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হলো CRMS ইজ টু C অ্যাভারেজ ইজ টু C মোস্ট প্রবাবল ইজ ইকুয়াল টু 1.224 ইজ টু 1.128 ইজ টু 1। এটা মাথায় রাখবে, ক্লিয়ার? এটা মাথায় রাখবে। এখান থেকে এর উপরই প্রবলেমগুলো আসে। যদি আজকে যদি আমরা করি, এখানে একটা গ্রাফ পাওয়া যায়, এখানে হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকুলস, ফ্র্যাকশন অফ মলিকিউলস, আর এইদিকে ভেলোসিটি। ভেলোসিটি যদি প্লট করা হয় তাহলে এই রকম গ্রাফ পাওয়া যায়। ওকে, এরকম একটা গ্রাফ পাওয়া যায়। এই গ্রাফটার মিনিংটা বুঝতে হবে, তারপর আমি তোমাদেরকে আসছি। মানে বোঝা যাচ্ছে এই ভেলোসিটিটা হচ্ছে, এই যে ভেলোসিটি, এই যে পয়েন্টে, এটা একটা তো ভেলোসিটির ভ্যালু পাওয়া যাচ্ছে, আর এখানে কি পাওয়া যাচ্ছে? ফ্র্যাকশন অফ মলিকুলস। মানে এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিতে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস বিলং করছে, এই ভেলোসিটিটায় ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস বিলং করছে, এটাকেই বলা হচ্ছে CMP, মোস্ট প্রবাবল ভেলোসিটি। বাকি সবগুলোই দেখো বেশি, এইখানটায় দেখো নাম্বার অফ মলিকুল সবচেয়ে কম, এখানে তো নাম্বার অফ মলিকুল সবচেয়ে মানে মানে খুব ভেলোসিটি বেশি এরকম মলিকুলের সংখ্যাও খুব কম, ভেলোসিটি জিরোর কাছাকাছি এরকম মলিকুলের সংখ্যাও খুব কম। এই মাঝামাঝি ভেলোসিটি আছে এরকম একটা ভেলোসিটি বেশিরভাগ মলিকুলেরই আছে। ক্লিয়ার? এখানে যদি আমাদের কনসেপ্টটাকে কাজে লাগাই, CMP আর CRMS আর C অ্যাভারেজ, এখানে দেখতেই পাচ্ছ এটা CRMS হবে, কারণ এই ভ্যালুটা কোনটা ডান দিকে যাচ্ছে? ডান দিকে এটা আছে, ডান দিকে ভেলোসিটি সবচেয়ে বেশি এটা, তাহলে যেটা সব থেকে ডান দিকে থাকবে সেটা RMS, যেটা সব থেকে বাঁ দিকে থাকবে সেটা CMP, এর ভ্যালুটা সবচেয়ে কম হবে, কিন্তু এটা টপে থাকবে, টপ থেকে ডান দিকে আঁকবে সবসময়, আর মাঝখানেরটা হবে C অ্যাভারেজ বা C বার। ক্লিয়ার? এই গ্রাফটাকে আমি একটু ডিফারেন্ট টেম্পারেচারে এবং ডিফারেন্ট মলিকুলার মাসে আঁকবো। ওকে, এদিকে ফ্র্যাকশন অফ মলিকিউলস, এদিকে ভেলোসিটি, এদিকে ফ্র্যাকশন অফ মলিকিউলস, এদিকে ভেলোসিটি। তাহলে যদি একটু খেয়াল করা যায় গ্রাফগুলো, এই গ্রাফের কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। সাপোজ
এটা T1 টেম্পারেচার, এটা T2 টেম্পারেচার, এটা T3 টেম্পারেচার, তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে এই গ্রাফটা নেওয়া হয়েছে। আর এই গ্রাফটা নেওয়া হচ্ছে তিনটে ডিফারেন্ট মলিকুলার মাসে, তিনটে আলাদা গ্যাসের ক্ষেত্রে। টেম্পারেচার এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়েছে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়েছে, মলিকুলার মাসটাকে চেঞ্জ করা হয়েছে, মানে তিনটে ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে এটা। আর এখানে একটা গিভেন গ্যাস, মানে মলিকুলার মাসটা কনস্ট্যান্ট, মলিকুলার মাস কনস্ট্যান্ট মানে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রেই করা হয়েছে। T1 T2 T3 টেম্পারেচার তিনটে কমন হয়েছে। ফলে এখানে T1 T2 T3 রিলেশনটা কেমন হবে সেটা বুঝতে হবে। T1 T2 T3 রিলেশনটা কেমন হবে, এইখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি হয়েছে। কীরকম? যত টেম্পারেচার বেড়েছে, যত টেম্পারেচার বাড়বে তত ভেলোসিটি বাড়বে। তাহলে ডেফিনেটলি এখানে অন্তত কারো বুঝতে অসুবিধা নেই যে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1 ডেফিনেটলি। তো টেম্পারেচার বাড়লে এর পিকটা, মানে মোস্ট প্রবাবল ভেলোসিটির পিকটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে হলো কম টেম্পারেচারেও মোস্ট প্রবাবল ভেলোসিটি আছে, আবার হাই টেম্পারেচারও আছে, কিন্তু হাই টেম্পারেচারে মোস্ট প্রবাবল ভেলোসিটির ভ্যালুটা অনেক বেড়ে গেছে। টেম্পারেচার বাড়লে বেড়ে যায়, সবারই ভেলোসিটি বাড়ছে। তাহলে বেশিরভাগ মলিকুল যে বেগটা নিয়ে চলছে সেটা হাই টেম্পারেচারে বেশি ভ্যালু হবে। কিন্তু মনে রাখতে হবে এখানে একটা ঘটনা ঘটছে, পিকটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে পিকটা ছিল তার থেকে এটা ছোট, তার থেকে এটাও ছোট। তার মানে এখানে কি হচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি হচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে তত বেশিরভাগ মলিকুলের মধ্যে স্পিডটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। মানে যত সংখ্যক মলিকুল কম টেম্পারেচারে বেশি একটা নির্দিষ্ট ভেলোসিটিতে বেশি ছিল, তত সংখ্যক মলিকুলার ওই বেশি টেম্পারেচারে আরও নেই। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি অর স্পিড, যাই বলো না কেন। আর M1 M2 M3 এর ক্ষেত্রে তোমরা তো জানো C ভ্যারিজ অ্যাজ 1/√m, C RMS হোক বা অন্য কিছু হোক না কেন। তাহলে M যত বাড়বে তত C কমবে, তাহলে M যত বাড়বে C তত কমবে। তার মানে M3 এখানে এটার সিটা সবচেয়ে বেশি, দেখো এটা এত দূরে আছে, এটা কাছে, এটা আরও কাছে, তাহলে এই সিটা সবচেয়ে বেশি, তাহলে এই M3টা সবচেয়ে কম। তাহলে M3 লেস দ্যান M2 লেস দ্যান M1। ক্লিয়ার? M1টা সবচেয়ে বেশি হবে, মানে মাস যার বেশি, এই সবুজ রঙের ভেলোসিটিটা সবচেয়ে বেশি, গ্রিন কালারের ভেলোসিটি, গ্রাফটার ভেলোসিটি সবচেয়ে বেশি, মোস্ট প্রবাবল ভেলোসিটি অনেক দূরে চলে গেছে। ফলে এটার মাসটা সবচেয়ে কম হবে, তাহলে M3 সবচেয়ে কম আর M1টা সবচেয়ে বেশি হবে। ইউ প্লিজ চেক দ্য স্ক্রিনশট অফ দিস গ্রাফস। ওকে, নেক্সট চলে আসবো রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস। বেশিরভাগ গ্যাসই কিন্তু PV = RT সমীকরণটা মেনে চলে না। বেশিরভাগ গ্যাসই PV = RT ইকুয়েশনটা মেনে চলে না। যখন অ্যান্ড্রুজ, অ্যামাগা এই সমস্ত বিজ্ঞানীরা যখন কাজ করতে শুরু করলেন, দেখলেন যে PV ভার্সেস P গ্রাফটা যেটা হয়, মানে PV এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু P, এটা আইডিয়ালি হওয়া উচিত, এটা আইডিয়ালি সমান্তরাল হওয়া উচিত, P অ্যাক্সিসের সাথে প্যারালাল হওয়া উচিত। বাট অ্যাকচুয়াল গ্রাফ তিনি দেখলেন বেশ কিছু কমন গ্যাসের ক্ষেত্রে এইরকম দেখলেন, কোনো ধারে কাছে ব্যাপার নেই। ফলে ইট ইজ এ গ্রেট ডেভিয়েশন, ইটস এ গ্রেট ডেভিয়েশন। মানে আইডিয়াল বিহেভিয়ার থেকে রিয়েল গ্যাসগুলো একদম অনেক দূর কিছুই মানছিল না, কোনো রকম তাদের মেনে নেওয়ার ক্ষমতা, মানে ইচ্ছা নেই যেন, মানে তারা কোনোভাবেই মানতে চায় না। বাট তখন বিজ্ঞানী বয়েল এই একটা কাজ করলেন যে এই গ্রাফটাকে যদি জুম করা যায়, জুম করার অর্থ বোঝো, আমি একটু ভালো করে বোঝাই। জুম করার অর্থ হচ্ছে, ধরো এটা ধরো 0.1 ATM, 0.2 ATM, 0.3 ATM, এরকম করে 0.1 ATM এর ডিফারেন্সে করা হচ্ছিল। ধরো এটাকে করে দেওয়া হলো, এই গ্রাফটাকে করে দেওয়া হলো, এই 0.1টাকে করা হলো 0.001, কথার কথা বলছি আমি,
আমি বোঝানোর জন্য বলছি এটা। এই অল দিস এক্সাম্পলস আর ফিকটিসিয়াস। এটা অ্যাকচুয়ালি কী করা হয়েছিল কেউ জানেন, আমি জানি না। 0.002, তার মানে এই গ্রাফটার তুলনায় এই গ্রাফটা 100 টাইমস, 100 গুণ বড় হয়ে গেল। তোমরা যখন ফিজিক্সের ল্যাব করবে তখন এগুলো করতে হবে, এগুলো বুঝতে পারবে তখন। এটা 0.1 করে ডিফারেন্স হচ্ছিল, এটা 0.001 করে ডিফারেন্স, মানে এটার থেকে এই গ্রাফটা 100 গুণ বড় হবে। তার মানে এইটুকু যেটা 0.1-এর ডিফারেন্স ছিল প্রেসারের, সেটা 100 গুণ বড় হয়ে যাবে। ফলে এই যে গ্রাফটা আইডিয়াল ছিল সেটা দেখা যাবে এই রকম হয়ে 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 নিচে নেমে এরকম হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই যে ছোট্ট রিজিয়ানটা, এই যে ছোট্ট মানে অ্যাট when p tends to 0, তখন দেখা যাচ্ছে এটা নাকি এটা পি অ্যাক্সিসে প্রায় সমান্তরাল হচ্ছে এই জায়গাটায়, রাইট? তার মানে এই টেম্পারেচারটাই ওটা মেনে চলে। ওই জন্যই ওখানে কনসেপ্টটা এসেছিল অ্যাট ভেরি লো প্রেসার, অ্যাট ভেরি লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার রিয়েল গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে। দ্য রিয়েল গ্যাসেস বিহেভ আইডিয়ালি। ক্লিয়ার? তাহলে এবার বয়েল বললেন যে ওই খুব লো প্রেসারে যে টেম্পারেচারে, সব গ্যাস তো একই টেম্পারেচারে এইরকমভাবে মানবে না, খুব লো প্রেসারে যে টেম্পারেচারে গ্যাসগুলো আইডিয়াল বিহেভিয়ার দেখায় সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়েল টেম্পারেচার। সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়েল টেম্পারেচার, টিবি। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, খুব লো প্রেসারে যে টেম্পারেচারে গ্যাসগুলো, রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে সেগুলোকে বলা হয় বয়েল টেম্পারেচার। মানে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে মানে পিভি ভার্সেস পি যে গ্রাফটা, পিভি ভার্সেস যে পি গ্রাফটা, সেখানটা ওই লো প্রেসার রিজিয়ানে পি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল বা প্যারালাল হয়। এই চাপটাকে এই টেম্পারেচারটাকে বলা হয় টিবি। টিবি ইজ গিভেন বাই এ বাই আর বি। তোমরা আরটাকে চেনো কিন্তু এ আর বিকে চেনো না, এটাকে আমি একটু পরেই তোমাদেরকে চিনে দিতে পারবো, আর একটু পরেই। ওকে, যদিও উই আর অ্যাট দ্য ভার্জ অফ এন্ড অফ দ্য ক্লাস, বাট আই ডোন্ট থিঙ্ক I'll be able to complete the class within time because it's a very important part. You'll have to join again. Okay? তাহলে এই জায়গাটা বুঝলাম। ওকে, দেখো এখানটা মুছে দিলাম। তাহলে PV is equal to RT এই বা এনআরটি, এই ইকুয়েশনটা যদি না মেনে চলে, এইরকম কিছু একটা মেনে চলবে, কারণ গ্যাসের প্রেসারও থাকবে, ভলিউমও থাকবে, টেম্পারেচারও থাকবে, মোলও থাকবে। তাহলে বিজ্ঞানীরা সাজেস্ট করলেন যে এটা জেড এনআরটি মেনে চলবে। জেড একটা ফ্যাক্টর, তারা বললেন যে জেড একটা ফ্যাক্টর, এটা দিয়ে গুণ করে দাও। জেডটা কি? এটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বাংলায় বলা হয় সংনম্যতা গুণক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে জেড এটা আইডিয়ালি হবে এটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে। তাহলে 2/1 করো, ইকুয়েশন নাম্বার 2 বা ইকুয়েশন নাম্বার 1 করলে জেড ইজ ইকুয়াল টু আসবে ভি বাই ভিআই, রাইট? এটা বাই এটা, এই ইকুয়েশনটা বাই ইকুয়েশনটা করলে জেড ইকুয়ালস টু আছে ভি বাই ভিআই, মানে ভলিউম অফ রিয়েল গ্যাস অ্যাকচুয়ালি আইডিয়াল হলে যদি কি হতো, হোয়েন Z is equal to 1, V is equal to VI, মানে আইডিয়াল গ্যাসের মতোই রিয়েল গ্যাসের ভলিউমটা হবে। ঠিক আছে, Z এর ভ্যালু 1 হলে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান 1 হলে, তখন এটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে। when case 2, when Z is greater than 1, Z greater than 1, then V greater than VI, মানে আইডিয়াল গ্যাসের থেকে রিয়েল গ্যাসের, মানে থিওরিটিক্যাল অবস্থা থেকে প্র্যাকটিক্যালি রিয়েল গ্যাসের ক্ষেত্রে ভলিউম বেশি হবে। এটাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশন। যখন আইডিয়াল গ্যাসের যা থিওরিটিক্যালি, আইডিয়াল গ্যাস মানে তো থিওরিটিক্যাল, আইডিয়ালি যা হওয়া উচিত তার থেকে যখন রিয়েল গ্যাসের ভলিউম বেশি হবে তখন সেটাকে বলা হচ্ছে
পজিটিভ ডেভিয়েশন, আর উল্টোটা when z is less than 1, কম্প্রেসিভ ফ্যাক্টর লেস দ্যান 1, v লেস দ্যান vi, মানে কম ভলিউম হবে, নেগেটিভ ডেভিয়েশন। ওকে, দ্য গ্যাস ইজ লেস কম্প্রেসিবল। পজিটিভ ডেভিয়েশনে বলা হয় দ্য গ্যাসটা লেস কম্প্রেসিবল, কম সংকোচনশীল। দ্য গ্যাস ইজ লেস কম্প্রেসিবল, বেশি ভলিউম দেখাচ্ছে মানে সংকোচন হচ্ছে না, গ্যাস ইজ লেস কম্প্রেসিবল, এটার সিগনিফিকেন্স হলো এটা। আর নেগেটিভ ডেভিয়েশন মানে দ্য গ্যাস ইজ মোর কম্প্রেসিবল, দ্য গ্যাস ইজ মোর কম্প্রেসিবল। ওকে, তাহলে এই সমস্ত ইকুয়েশন বের করার চেষ্টা হয়েছিল, তার থেকে একটা কনসেপ্ট পাওয়া গেছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের। অ্যাকচুয়ালি কিন্তু এই সমস্ত মানে অ্যাকচুয়ালি রিয়েল গ্যাসের ইকুয়েশন কী হবে, যারা পিভিএস গড এনআরটি মানছে না, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারা কোন ধরনের ইকুয়েশন মেনে চলবে সেটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক বিজ্ঞানী অনেক ইকুয়েশন বানিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন হলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, যেটা তোমাদের সিলেবাসে আছে। ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা আমি ডিরাইভ করব, ঠিক আছে। তার আগে জেনে নিই কেন আইডিয়াল গ্যাসগুলোর থেকে রিয়েল গ্যাসগুলোর বিহেভিয়ার, মানে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল বিহেভিয়ার থেকে বঞ্চিত হয়, রিয়েল গ্যাসগুলো কেন আইডিয়াল বিহেভিয়ার থেকে সরে যায়। রিয়েল গ্যাসগুলো আইডিয়াল বিহেভিয়ার থেকে সরে যাওয়ার মূল দুটো কারণ হলো গ্যাস অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। গ্যাস অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, এটা 1 নম্বর পয়েন্ট। সরি। এবং 2 নম্বর পয়েন্ট হলো গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই বলে ধরে নেওয়া হয়েছিল। তাহলে সেইগুলোকে যদি আমি একটু করে নিই, দেখা যাক ভ্যান ডার ওয়াল কী করলেন, ওই ভলিউম কারেকশান আর প্রেসার কারেকশান করলেন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন উনি কি করলেন, ভ্যান ডার ওয়াল কী করলেন, প্রথমে করলেন ভলিউম কারেকশান, ভলিউমটাকে কারেক্ট করলেন। উনি যেটা করেছিলেন সেটাই আমাদেরকে শিখতে হবে। কীরকম, এই যদি একটা পাত্রে যদি কিছু পরিমাণ গ্যাস মলিকুল থাকে, তার ভলিউম যদি ভি হয় পুরো পাত্রটার, আমি গ্যাস মলিকুলগুলোকে যদি একটা জায়গায় জড়ো করি, সাপোজ ভেবে নাও, এইভাবে তো জড়ো করে রাখা যাবে না, তাহলে গ্যাস মলিকুলগুলোর টোটাল পাত্রের সাপেক্ষে এই ভলিউমটা কি নগণ্য, নেগলিজিবল হতে পারে, যেটা আগে আইডিয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে ধরা হয়েছিল, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে, সেটা তো ভুলই ধরা হয়েছিল। মানে এই ভলিউমটা এই টোটাল পাত্রের ভলিউমের তুলনায় কখনোই নগণ্য নয়। মানে বলা হচ্ছে একটা ফ্লোরে যদি 100 জন লোক থাকে, সবাই যদি মুভ করে, কেউ যদি স্টিল না থাকে, তাহলে ওই ফ্লোরটা যদি ধরো 500 স্কোয়ার ফিট হয়, প্রত্যেকটা লোক ঘোরার সময় 500 স্কোয়ার ফিট অ্যাভেলেবেল পাবে, এইরকম একটা কনসেপ্ট। মানে আমরা সবাই ঘুরছি একটা ফ্লোরের মধ্যে, কোনো একটা পার্টি হচ্ছে, সেখানে যদি আমরা মুভ করতে থাকি, আমি যখন মুভ করছি আমার জন্য 500 স্কোয়ার ফিট ফ্লোরটাই নাকি বরাদ্দ, সেই রকম ভেবে নেওয়া হয়েছিল একটা গ্যাস মলিকুলের ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল ভাবলেন একটু অন্যভাবে, গ্যাস মলিকুলকে যদি ওগুলোকে একসাথে রাখা হয়, তাহলে ওর ভলিউমটা কখনোই পাত্রের ভলিউমের তুলনায় নগণ্য বা নেগলিজিবল হবে না। এবং তিনি কি করলেন, এটার ভলিউম যদি প্রত্যেকটা গ্যাস মলিকুলের ভলিউম তার যখন একটা পাত্রের মধ্যে থাকে, তার 4 গুণ আয়তন দখল করে, তাহলে কীরকমভাবে দখল করে, যখন ক্লোজ কন্ট্যাক্টে আসছে, দেখো এটা আর, এটা R2R, তাহলে ভাবা হচ্ছে যে ওর এই কন্ট্যাক্টে আর কোনো গ্যাস মলিকুলের কন্ট্যাক্ট আসছে না। এবার কেউ যেন কেন হবে না, কি হয়েছিল, এটা নয়, এটা ভ্যান ডার ওয়াল যেভাবে হয়েছিলেন সেটাকে আমরা করেছি, সেটাকে আমরা দেখছি কিভাবে করেছিলেন। তাহলে এই যে বাইরের দিকের স্ফিয়ারটা আঁকলাম, যে হ্যাঁ সেটার কি হবে, সেটার এরিয়া কি হবে, 4 পাই আর 2R তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু তার ভলিউম দিয়ে যদি করি আমরা,
মানে এটা দেখতেই পাচ্ছ ডাবল হয়ে যাচ্ছে, এটা ডাবল হয়ে গেলে ওটা 4 টাইমস হয়ে যাবে। এই হলো ব্যাপার। তার মানে তার দেহ আয়তনের 4 গুণ জায়গা দখল করে থাকে। তাহলে তাহলে আমি ওদের ভুল করছি, এটা ভলিউম হবে। হ্যাঁ, 4/3 পাই আর কিউ, আর কিউটা হয়ে যাবে 2 আর কিউ। তাহলে এটা আসছে 8 ইন্টু 4/3 পাই আর কিউ, 2 এর কিউ 8, এটা 4/3 পাই আর কিউ। প্রত্যেকটা স্ফিয়ারের রেডিয়াস আর, তাহলে প্রত্যেকটা স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউ। তাহলে দুটো মলিকুলের জন্য তাদের ভলিউমের 8 টাইমস হলো, তাহলে পার মলিকুল কত হবে? 4 টাইমস। পার মলিকুল যে জায়গাটা দখল করছে, যে আয়তনটা দখল করছে সেটা 4 টাইমস হয়ে যাচ্ছে। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে দুটো মলিকুলের জন্য তার আয়তনের 8 টাইমস দখল করছে, তাহলে একটা মলিকুলের জন্য 4 টাইমস দখল করবে। এইটা হচ্ছে ভলিউম কারেকশন টার্ম। তিনি ধরলেন বি পার মোল। পার মোলের জন্য তিনি ধরলেন যে এই ভলিউমটা হচ্ছে বি পার মোল। বি এর ভ্যালু কত? 4 ইন্টু NA ইন্টু 4/3 পাই আর কিউ। কেন দেখো 4 টাইমস হবে, তাহলে একটা মলিকুলের ভলিউম কত? 4/3 পাই আর কিউ, তার 4 টাইমস। আর এক মোলের ক্ষেত্রে মলিকুল, এটা একটা মলিকুলের জন্য হলো 4 ইন্টু 4/3 পাই আর কিউ। তাহলে এক মোলের জন্য অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ক্লিয়ার? তাহলে এখন ভলিউমটা কি দাঁড়ালো? ভি মাইনাস এক মোলের জন্য বি, তাহলে এন মোলের জন্য এন বি জায়গা দখল করবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো পিভি, আমাদের ইকুয়েশনটা ছিল কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমাদের ইকুয়েশনটা এখন কি দাঁড়ালো? ভি পি ইন্টু পি তো কারেক্ট করিনি, পি ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা ভলিউম কারেকশানের পর দাঁড়ালো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি এর ভ্যালু দিয়ে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম দেয়, এটা মাথায় রাখবে ফর এন্ট্রান্স এক্সাম। আর বাকিগুলো ক্ষেত্রে বি এর সিগনিফিকেন্সটা মাথায় রাখবে, এমসিকিউ পড়তে পারে। এবার চলে আসবো, টেক দ্য স্ক্রিনশট। এবার চলে আসবো প্রেসার কারেকশান। প্রেসার কারেকশানে চলে আসবো। প্রেসার কারেকশানটা কিভাবে করা হয়েছিল? আমাদের প্রায় শেষ হয়েই এসছে, টাইমও শেষ হয়ে এসছে। প্রেসার কারেকশানে একটা মলিকুল যে মাঝখানে আছে, সে চতুর্দিক থেকেই আকর্ষণ বল অনুভব করছে। তার কোনো আকর্ষণ থাক বা না থাক তার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ সব দিক থেকেই যদি একই রকমভাবে টানে তার কোনো আকর্ষণ থাকা বা না থাকার উপর কিছু ডিপেন্ড করে না। কিন্তু যে মলিকুলটা একদম পাত্রের দেওয়ালে আছে, তার টানটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে বেশি। এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচের দিকে টানটা পাচ্ছে। তাহলে অ্যাট্রাকশন না থাকলে যা হয়, অ্যাট্রাকশন থাকলে তার থেকে কম হয়। ওয়ান্স এগেন, অ্যাট্রাকশন না থাকলে যা হয়, অ্যাট্রাকশন না থাকলে এটারও তো নেই ধরা হয়েছিল। অ্যাট্রাকশন না থাকলে যা হয়, অ্যাট্রাকশন থাকলে তার থেকে কম প্রেসার হয়। উল্টো দিকে বলি, অ্যাট্রাকশন থাকলে একটু কম প্রেসার বোঝাচ্ছে এইগুলোর ক্ষেত্রে পাত্রের দেওয়ালে কম প্রেসার বোঝাচ্ছে, ধারে যেগুলো আছে তাদের ক্ষেত্রে। তাহলে অ্যাট্রাকশন না থাকলে তো একটু বেশি হওয়া উচিত ছিল প্রেসার একটু বেশি হওয়া উচিত ছিল। তখন পি প্লাস পি ড্যাশ ধরলেন উনি, প্রেসারটা পি ড্যাশ পরিমাণ বেশি হওয়া উচিত ছিল। এবার যত বেশি মলিকুল তত বেশি দেওয়ালের গায়ে থাকবে, ফলে সেটা আবার ডেন্সিটির সঙ্গে সমানুপাতিক, ডেন্সিটি স্কোয়ারের সাথে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। পি ড্যাশ ভ্যারিজ অ্যাজ ডি স্কোয়ার। ডি মানে কি? আবার ডি মানে ডেন্সিটি, মানে মাস বাই ভলিউম। মাস মানে এখানে কি মোল ধরবো আমি, মোলটাকেও তো মাসে কনভার্ট করা যায়। তাহলে পি ড্যাশ ইজ ইকুয়াল টু এন বাই ভি তার স্কোয়ার, এটা তো কনসেন্ট্রেশন, আর একটা কনস্ট্যান্ট এ। এটাকে বলা হয়, ওখানে যেমন বিটাকে আমরা ভলিউম কারেকশন টার্ম ধরেছিলাম, এটা হলো প্রেসার কারেকশন টার্ম। প্রেসার কারেকশন টার্ম ইন ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তাহলে আমরা পেয়ে গেলাম পি প্লাস, ইকুয়েশনটা পেলাম এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার
ইন্টু আগে কি পেয়েছিলাম ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা এন মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ফর এন মোল গ্যাস। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে এন এর জায়গায় 1 বসিয়ে দাও, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আরটি, ভ্যান ডার ইকুয়েশন ফর 1 মোল গ্যাস। এটা হলো প্রেসার কারেকশন টার্ম। এর ভ্যালু যত বেশি হবে তত অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে। এর ভ্যালু যত বেশি হবে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য গ্যাস মলিকিউলস বেশি হবে, ফলে সহজে লিকুইফাই হবে। এর ভ্যালু যত বেশি হবে ইজি টু লিকুইফাই, একটা গ্যাসকে ইজি টু লিকুইফাই, সহজে লিকুইফাই করা যাবে। আর বি এর ভ্যালু যত বেশি হবে তত বেশি প্রসারণশীল হবে, মানে তত বেশি এক্সপ্যান্ড করবে, মানে ডিফিকাল্ট টু লিকুইফাই। বি এর ভ্যালু যত বেশি হবে তত ডিফিকাল্ট টু লিকুইফাই, তত ভলিউমটা বেশি হবে। ডিফিকাল্ট টু লিকুইফাই মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম বোঝাচ্ছে। ক্লিয়ার? তাদের মধ্যে ডিস্টেন্সটা বেশি বোঝাচ্ছে। তাহলে এ বেশি মানে তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি, বি বেশি মানে তাদের ভলিউমটা বেশি, তাদের মধ্যে ডিস্টেন্সটা বেশি, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম। এ বেশি মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু সবাই ভালো করে স্ক্রিনশট নিয়ে বুঝবে, স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা করে ফেললাম। এবার এর কিছু স্পেশাল কেস আছে, আমি জানি না কতটা হবে। স্পেশাল কেস কিছু আছে, আমি বোঝাবো। মুছে নাও। আমাকে বলা হলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে ফাইন্ড আউট জেড অ্যাট লো প্রেসার ফর 1 মোল গ্যাস, এরকম একটা বলা হলো। কি করব আমরা? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আরটি। আর আমরা কি জানি? জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। লো প্রেসার মানে ভলিউম বেশি, প্রেসার লো মানে ভলিউম হাই। তাহলে ভিটা যদি বেশি, বি এর ভ্যালু এমনি ছোট হয়, তাহলে ভি মাইনাস বি নিয়ারলি ইকুয়াল টু ভি। দ্যাট মিনস পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে পিভি প্লাস এ বাই ভি ইজ ইকুয়াল টু আরটি। আরটি দিয়ে ডিভাইড করে দাও, পিভি বাই আরটি প্লাস এ বাই আরটি ভি ইজ ইকুয়াল টু 1। পি বাই আরটি মানে জেড, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ বাই আরটি ভি। এই সবগুলো চলবে। আচ্ছা, এবার এটা গেল লো প্রেসারে। এবার হাই প্রেসারে হলে কি হবে? এটা লো প্রেসারে স্ক্রিনশট নিয়ে নাও। অ্যাট হাই প্রেসারের ক্ষেত্রে কি হবে? হাই প্রেসারের ক্ষেত্রে কি হবে? পি প্লাস এ বাই, আমি একইভাবে করছি, এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি ফর 1 মোল। 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা হবে। ওকে, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে এটা আমরা কি পাবো? 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এটা পাই, এটা কি হবে? দ্যাট মিনস এটা হবে P is very high, তাহলে আমরা লিখতে পারি when P is very high
অতএব পি প্লাস এ বাই ভি স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু পি। তাহলে ক্যালকুলেট করো, তাহলে এটা আসছে কি পি ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, দ্যাট ইজ পিভি ইজ ইকুয়াল টু আর টি প্লাস পিবি। আর টি দিয়ে ডিভাইড করে দাও, পিভি বাই আর টি ইজ ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস পিবি বাই আর টি। বোঝা গেল এগুলো? ক্লিয়ার? আই থিঙ্ক ইউ গট ইট ক্লিয়ারলি। এবার এগুলোকে আবার প্লট করা যায়। ধরো এখানে বললো জেড ভার্সেস পি প্লট করো। জেড ভার্সেস যদি পি প্লট করি তাহলে আসবে এইরকম একটা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে প্লাস 1টাকে এদিকে করে দাও, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, স্ট্রেট লাইন, এখানে একটা ইন্টারসেপ্টও পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, এবার এ আর বি এর ইউনিট অফ এ অ্যান্ড বি। এ আর বি এর সিগনিফিক্যান্স তো বললাম, ইউনিট অফ এ অ্যান্ড বি, ইউনিটস অফ এ অ্যান্ড বি। এ আর বি এর ইউনিট কি হবে? এ আর বি এর ইউনিট কি হবে দেখা যাক। অ্যাকচুয়ালি পি প্লাস এ বাই ভি স্কোয়ার বা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে পি এর সাথে এটা যখন অ্যাডিশন করা হয়েছে তাহলে পি এর ইউনিট আর এটার ইউনিট সেম হবে, পি এর ইউনিট আর এটার ইউনিট সেম হতে হবে। তার মানে আমি লিখতে পারি এন এর ইউনিট হলো মোল স্কোয়ার ইন্টু ইউনিট অফ এ বাই ভি স্কোয়ার মানে লিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এটিএম, দ্যাট ইজ ইউনিট অফ এ, যেমন করে তোমরা করেছো ফিজিক্সে, ইউনিট অফ এ ইজ ইকুয়াল টু এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। একইভাবে তোমরা এর ডাইমেনশানও বের করতে পারো। ক্লিয়ার? এবার বি এর ইউনিট কি হবে? বিটা কার সাথে অ্যাড হয়েছে? ভি প্লাস এন বি হয়েছিল এই ফ্যাক্টরটা, ভি এর সাথে, তাহলে ভি এর ইউনিট আর এন বি এর ইউনিট সেম হবে, তাহলে মোল, তাহলে ইউনিট অফ বি হয়ে যাবে, ইউনিট অফ বি হবে লিটার, ভি এর ইউনিট লিটার বাই মোল, লিটার পার মোল। এটা তোমরা ডাইমেনশনও একইভাবে এখান থেকে বের করতে পারো। ক্লিয়ার? আমি এটা ওয়াইপ আউট করে দিলাম। ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলো, এই যে এ বি আমরা বলছিলাম বয়েল টেম্পারেচারের ভ্যালু হচ্ছে এ বাই আর বি। এ আর বি আমরা বুঝে গেলাম, কি করে ক্যালকুলেট করে সেটার জন্য একটুখানি আরও হায়ার লেভেলে পড়াশোনা করতে হবে। যখন আমি এগুলোকে আরও ডিটেলসে বলবো তোমাদেরকে, তখন তোমরা এগুলো আমি আলাদা ভিডিও করে তোমাদেরকে বলে দেবো, নো প্রবলেম। আচ্ছা, টি আই বলে একটা টেম্পারেচার আছে, এটা 2a বাই আর বি, এটাকে বলা হয় ইনভার্সান টেম্পারেচার। এটার সম্পর্কে আমি একটু বলবো, ইনভার্সান টেম্পারেচার সম্পর্কে আমি একটু বলবো। ইনভার্সান টেম্পারেচার মানে একটা গ্যাসকে যদি একটা সরু টিউবের মধ্যে দিয়ে, এটাকে জেট বলা হয়, এর মধ্যে দিয়ে খুব দ্রুত যদি একটা গ্যাসকে পাঠানো হয়, একটা সরু টিউবের মধ্যে যখন একটা গ্যাসকে পাঠানো হবে, গ্যাসটা ঠান্ডা হয়ে যায়, গ্যাসটা টেম্পারেচার কমে যায়। ঠিক আছে? যে টেম্পারেচারের উপরে গেলে, যে সব গ্যাসেরই একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, সব গ্যাসে আলাদা আলাদা কিন্তু একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে। যে টেম্পারেচারের উপরে এই ঘটনাটা ঘটালে গ্যাসটা ঠান্ডা না হয়ে গরম হয়, সেই টেম্পারেচারটাকে বলা হয় ইনভার্সান টেম্পারেচার। ক্লিয়ার? এটা জুল থমসন এফেক্ট নামে পরিচিত। এই যে ঠান্ডা হওয়ার ঘটনা, এই জুল থমসন এফেক্ট ভীষণ ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্সে আছে। তোমরা এইটুকু জেনে রাখো, কোনো একটা গ্যাসকে যদি একটা সরু টিউবে, খুব সরু টিউবের মধ্যে খুব দ্রুত পাঠানো হয়, গ্যাসটা খুব ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? গ্যাসটা যে টেম্পারেচার উপরে গেলে গ্যাসটা ঠান্ডা না হয়ে গরম হবে, সেই টেম্পারেচারটাকে বলা হয় ইনভার্সান টেম্পারেচার, অ্যান্ড দ্যাট ইজ গিভেন বাই 2a বাই আর বি। আর একটা আছে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি। টিসি ইজ ইকুয়াল টু 8a বাই 27 আর বি। এগুলো সব ক্যালকুলেশন আছে, কিন্তু আমি পরবর্তীকালে কখনো কোনো একটা ভিডিও বানিয়ে এগুলো কী করে এসছে সেগুলো দেখাতে পারি। ওকে, এখন এটা জেনে রাখো টিসিটা কী। তোমরা জানো CO2 গ্যাসের একটা টেম্পারেচার আছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারের উপরে
গ্যাসগুলোর মলিকিউলগুলোর ভেলোসিটি এত বেড়ে যায়, তার মানে কাইনেটিক এনার্জি এত বেড়ে যায় যে গ্যাসগুলোকে আর একত্রিত করা যায় না। CO2 গ্যাসের মলিকিউলগুলোর ভেলোসিটি 31.1 ডিগ্রি সেলসিয়াস উপরে এত বেশি হয়ে যায় যে ওদেরকে আর একত্রিত করে লিকুইফাই করা সম্ভব হয় না। এই জন্য CO2 গ্যাসের এই টেম্পারেচারটাকে বলা হয় TC বা ক্রিটিক্যাল টেম্পারেচার। কি বলা হয়? ক্রিটিক্যাল টেম্পারেচার, এটাকে বলা হয় CO2 গ্যাসের TC বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। প্রত্যেকটা গ্যাসের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, কিন্তু সবার থেকে আলাদা। CO2 একরকম, SO2 একরকম, সবারই কিন্তু ফিক্সড, অন্যের থেকে আলাদা। ক্লিয়ার? সেই টেম্পারেচারটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার, যে টেম্পারেচারের নিচে ওটা লিকুইফাই করা সম্ভব এবং ওই টেম্পারেচার উপরে গ্যাসটাকে আর লিকুইফাই করা যাবে না। TC = 8A/RB। ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে গ্যাসটাকে যে প্রেসার প্রয়োগ করলে গ্যাসটা লিকুইফাই হয়ে যায় সেটাকে বলা হয় PC, A/27B²। সেটাকে বলা হয় ওই গ্যাসের ক্রিটিক্যাল প্রেসার। কোনো একটা গ্যাসকে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে যে প্রেসার ওর উপর ক্রিয়েট করলে ওটা লিকুইফাই হয়, মানে তরলে পরিণত হয়, সেই প্রেসারটাকে বলা হয় ক্রিটিক্যাল প্রেসার PC। P sub C এটার এক্সপ্রেশন হলো A/27B², এবং তখন তার যে গ্যাসটা যে ভলিউম অকুপাই করে সেটাকে বলা হয় VC, ক্রিটিক্যাল ভলিউম, অ্যান্ড ইজ গিভেন বাই 3B, ওকে। অ্যান্ড RTC/PCVC, এই যে একটা রেশিও RTC/PCVC, সবকটাই ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, আর তার সাথে আর আছে। এই ভ্যালুটা যদি বসায় আমরা দেখব RTC/PCVCর ভ্যালুটা আসবে 8/3, 8/3। এটাকে বলা হয় ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, এটাকে বলা হয় ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, ওকে। পরবর্তী ভিডিওতে এই টোটাল চ্যাপ্টারের উপর ছোট্ট সুন্দর সুন্দর প্রবলেম, ছোট বড় যাই হোক না কেন, করানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে।